ডিএ ডিফাইন করা আছে যে কিভাবে ডিএ ক্যালকুলেশন করবেন। এরপরে তো নতুন করে কিছু বলা থাকার সরকারের আর নতুন কিছু বলার নেই, তাই পুরাতন কথা বল। তামিলনাড়ুর কথাটা বলছে তো, তামিলনাড়ু 1994 সালে বাম আমলে তখন কিন্তু শুধু দিল্লির কর্মচারীরা পেত। সেই 94 সালে বাম সরকার চেন্নাইকে যুক্ত করলো। তো চেন্নাইতে তামিলনাড়ু তো তখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই দিয়ে দিত। তা সেক্ষেত্রে সেই মতে তারাও পেয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যরা নিজের বেতন বাড়াতো না, কিন্তু কর্মচারীরা যাতে ডিএ পায়, ডিএ অধিকার হিসেবে পায়, কোনো দয়ার দান না। সেই জন্য রোপারুল 2009-এও ছিল এই প্রভিশন, রোপারুল 1998 সালেও ছিল। আপনাকে দেখিয়ে দিতে পারি রোপারুল 1998-এ ডিএর ডেফিনেশন কী ছিল, রোপারুল 2009-এর ডিএর ডেফিনেশন কী, আর রোপারুল 2019-এর ডিএর ডেফিনেশন কী। প্রভিশনই রাখেনি। একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি, এই যে ডিএ মামলা গত সপ্তাহে একেবারে টানা শুনানি হয়েছে, এই সপ্তাহে শুনানি একেবারে কপিল সিব্বলসের, তিনি তার গুরুতর মামলা পড়ে যায়, হয়নি। আবারও 26 তারিখ, আগামী 26 তারিখ ডেট দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যেই আবারও কোনো নয়া তথ্য একেবারে উঠে এসছে। রিজওয়ানার নোট, এটা নিয়ে একাধিক বিতর্ক হচ্ছে, একাধিক যে কপি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কি হয়েছে বিষয়টি যদি একটু বলেন। এটা সাধারণ বিষয়। রিজওয়ানার নোট সেটা তো যেদিন সাবমিশন করেছিলেন সেদিনই দিয়েছেন। আমার চোখে ইয়ে হচ্ছে একবারে। না, দেখুন, রিজওয়ানার নোট যেটা আছে, সেই রিজওয়ানার নোটে উপর ভিত্তি করে অলরেডি সরকার পক্ষের একজন আইনজীবী তিনি তার সাবমিশন করেছেন। নতুন কিছু নেই। এখন ওই অনলাইন স্ট্রিমিং হয় বলে বা অনেকেই অনলাইনে দেখেন বলে তাদের মনে হয়েছে এটা নতুন কথা। নতুন কথা কিছু নয়। এই কথা ট্রাইব্যুনালেও বলেছে, এই কথা হাইকোর্টেও বলেছে, এই কথা সুপ্রিম কোর্টেও বলছে। ট্রাইব্যুনালের সামনেও একটাই প্রশ্ন ছিল যে বলুন, যদি এআইসিপিআই অনুযায়ী ডিএ না দেওয়া হয় তাহলে কি অনুযায়ী ডিএ দেওয়া হবে? তার তো একটা অঙ্ক থাকবে। তার কারণ এই যে স্যালারিতে যদি 4 রকমের অ্যালায়েন্স পান মূলত কর্মচারীরা। এক হচ্ছে এইচআরএ হাউস রেন্ট অ্যালায়েন্স, 2 হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, 3 হচ্ছে ডেয়ারনেস অ্যালাউন্স, 4 হচ্ছে যে সমস্ত ডক্টররা মেডিকেল এডুকেশন সার্ভিস বা হেলথ সার্ভিস অথবা পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন, তারা এনপিএ পায়, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। তাহলে 4 ধরনের যে অ্যালাউন্স, সেই অ্যালাউন্সের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্ক থাকবে। যেমন ধরুন এইচআরএ 15% বেতনের, মানে বেসিকের 15% এইচআরএ হয়। মেডিকেল অ্যালাউন্স 300 টাকা। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যেমন WBMES-এর 30% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, আর অন্যান্য হেলথ সার্ভিস বা অন্যান্য ক্যাডাররা তারা কেউ 25% পান। ফলে এই যে ধরুন রেট, কি পরিমাণ ভাতা হবে তার অঙ্ক পরিষ্কার বলা আছে। তাহলে এইচআরএ বলা আছে পরিষ্কার অঙ্কে, মেডিকেল অ্যালাউন্স পরিষ্কার অঙ্কে বলা আছে, এনপিএ পরিষ্কার অঙ্কে বলা আছে। তাহলে ডিএটা পরিষ্কার অঙ্কে বলা থাকবে না? ডিএটাও পরিষ্কার অঙ্কে বলা আছে। তো শুধুমাত্র এটি সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আইনের তো নিয়মই তাই। আইন তো প্রতিটি আইনেই দেখবেন একইভাবেই দেওয়া থাকে। এই যে ধরুন এসএসসি মামলা হলো, এই যে 26,000 প্যানেল বাতিল হলো। মেরিট লিস্ট কী ছিল? মেরিট লিস্টের সংজ্ঞাই ছিল। প্যানেল কী ছিল? সংজ্ঞাতেই বলা ছিল। তো সেটাই তো বলা থাকে। এবার নতুন কথা কি? এবার প্রতিটি আইনেই সংজ্ঞা দেওয়া থাকে। যে সমস্ত শব্দবন্ধ ইউজ হয়েছে ওই আইনের মধ্যে, তার সংজ্ঞা তো সাধারণত সেকশন 2-তে সাধারণত সংজ্ঞাই থাকে, কোনো কোনো আইনে অন্য সেকশনে থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সেকশন 2-তে সংজ্ঞার জন্য ডেফিনেশন সেকশনই হয় বেশিরভাগ আইনের ক্ষেত্রেই। ভারতবর্ষে মোর দ্যান 5,000 লেজিসলেশন রয়েছে। তাহলে সেখানে সংজ্ঞা হিসাবেই তো থাকে। রুলসে সংজ্ঞা থাকে, অ্যাক্টে সংজ্ঞা থাকে। সেই যে রুলসে বা অ্যাক্টে যে শব্দবন্ধগুলো ব্যবহৃত হয়েছে, আইনি শব্দবন্ধ, তার তো ডেফিনেশন থাকবে, সেটাই স্বাভাবিক। আর ডিএ সংজ্ঞায়িত করা আছে, মানে ডিএ ডিফাইন করা আছে যে কিভাবে ডিএ ক্যালকুলেশন করবেন। এরপরে তো নতুন করে কিছু বলা থাকার সরকারের আর নতুন কিছু বলার নেই, তাই পুরাতন কথা বলছে। কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টও একই কথা জিজ্ঞাসা করেছে। তাহলে ডিএ যদি এআইসিপিআই অনুযায়ী না দেওয়া হবে তাহলে কি অনুযায়ী দেন?
এ তো আর এরকম বিষয় না যে সকালবেলায় উঠলো স্বপ্ন দেখলো, রাতে স্বপ্ন দেখেছে সকালবেলায় 22% বলে দিল, রাতের স্বপ্নের ভিত্তিতে 35% বলে দিল, রাতের স্বপ্নের ভিত্তিতে 45% বলে দিল। এ তো মহারানীর স্বপ্নে আসা ডিএর অঙ্ক না। আইন মেনে সরকার পরিচালনা করতে হবে। আইনে বলা আছে যে ডিএ এই শতাংশ হিসেবে দিতে হবে, এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করবেন। আমরা ক্যালকুলেশনও জমা দিয়েছি আমাদের রিটার্ন সাবমিশনে। আপনি যদি দেখেন যে এখন থেকে না, আমরা একদম প্রথম থেকে, এই যে মলয় মুখোপাধ্যায় বসে আছেন, উনি স্যাটে মামলা করেছিলেন, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, নিজে এফিডেভিট দিয়ে ওই ডিএর ওই সংজ্ঞার ভিত্তিতে অঙ্কটা কি লিখে দিয়েছেন। পরিষ্কার আমাদের লেখা আছে অঙ্ক কি। অঙ্ক কি কঠিন ব্যাপার না, অঙ্ক সহজ, কিন্তু ওনাদের কাছে অঙ্ক খুব কঠিন। বাবা অঙ্ক খুব কঠিন না, অঙ্ক খুব সহজ। নিজেরাই কঠিন করছেন তার মানে? মস্তিষ্কে যদি ঘিলুর জায়গায় গোবর থাকে তাহলে কি করবে? অঙ্ক কঠিন হয়ে যাবে। অঙ্ক খুব সহজ। ডিএ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করবেন। আর এআইসিপিআই ডাটা বছরে একবার বেরোয় না, প্রতি মাসে বেরোয়, গড় করা হয়, গড় করে দেওয়া হয়। কেন দেওয়া হয়? প্রতি মাসে যদি ধরুন ডিএ ক্যালকুলেশন করতে যায় তাহলে তো প্রতি মাসে কিছু সংখ্যক কর্মচারীকে শুধু তো ওই কাজেই ব্যস্ত থাকতে হবে, সেই জন্য গড় করে 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়। এটা আজ থেকে ফলো করা হচ্ছে তা কিন্তু নয়। এবং পে কমিশনের রেকমেন্ডেশন সেই কথাই লেখা আছে। আর সেই পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে তারা যে রোপা রুল ফ্রেম করে পরবর্তীতে ক্লারিফিকেটরি মেমো দিয়েছেন, সেখানে সে কথাও বলা আছে যে পে কমিশনের রেকমেন্ডেশন সাবমিট হলো, তারপরে সেটা অ্যাকসেপ্ট হলো, সেই অ্যাকসেপ্টেন্সের উপর ভিত্তি করে পে স্কেল ঠিক করা হলো, এইচআরএ ঠিক করা হলো, ডিএ ঠিক করা হলো, এমএ ঠিক করা হলো, এমএ মানে মেডিকেল অ্যালাউন্স, এনপিএ ঠিক করা হলো। ও এইচআরের ক্ষেত্রে ঠিক আছে, এর ক্ষেত্রে ঠিক আছে, এনপিএর ক্ষেত্রে ঠিক আছে, যদিও ভুল লিখেছে। ওরা লিখেছে এগুলো নাকি সব ডাইনামিক। এইচআরে কর্মচারীদের জিজ্ঞাসা করুন, এই যে মলয়বাবু বসে আছে, জিজ্ঞাসা করুন এইচআরে 15% থেকে বেশি দিয়েছিল? মানে কোনো সময় 20% কোনো সময় 40%, কোনো সময় 50% দিয়ে থাকবে সেটাই দিয়েছে। এবার যদি সে না জানেন কি করা যাবে? এমএ মেডিকেল অ্যালাউন্স 300 টাকায়, ডক্টররা এনপিএ পেয়েছে, যে মেডিকেল কলেজের ডক্টররা 30% পেয়েছে, মানে এমইএস এর ডক্টর, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের, হেলথ সার্ভিসের ডক্টররা 25% পেয়েছেন বেসিকের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। ওই 10 বছর টাইম ফ্রেম ধরে একই রেটে পেয়েছেন। ওই 15% এইচআরআই পেয়েছেন, 30% এনপিআই পেয়েছেন এমইএস এর ডক্টররা, আর মেডিকেল অ্যালাউন্স 300 টাকায় পেয়েছেন। 10 বছর ধরে একই টাকা ছিল। একমাত্র ভাতার একমাত্র কম্পোনেন্ট ডিএ যেটা পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? তার কারণ ধরুন 2006 সালে আলুর যা দাম ছিল, 2016 সালে আলুর দাম এক ছিল তো নয়। 2006 সালে চালের কেজি প্রতি যা দাম আর 2016 সালে চালের কেজি প্রতি দাম এক নয়। তাহলে এই যে পরিবর্তন হবে, দাম বাড়ছে, তাহলে স্যালারির একটা অংশ যদি না পরিবর্তন হয় বা না বাড়ে, তাহলে তো অ্যাকচুয়ালি স্যালারি হ্রাস ঘটে। স্যালারি দেওয়া হয় কর্মচারীকে কী জন্য? তার নিত্য প্রয়োজনীয় জিনিসের যেগুলো প্রয়োজন সেগুলো মিট আপ করার জন্য। এক্ষেত্রে স্যালারির এইচআরের কম্পোনেন্ট ফিক্সড, এমএ ফিক্সড, এনপিএ ফিক্সড। এনপিএ তো সবাই পায় না। আবার বেসিক শুধুমাত্র 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট পায়। তাহলে 3% অ্যানুয়াল ইনক্রিমেন্টে এই পরিমাণ মূল্য বৃদ্ধি মিট আপ করে যাবে? করবে না তো। তাহলে সেই জন্যই এই ডিএ একটা ভেরিয়েবল কম্পোনেন্ট রাখা হয়, অর্থাৎ পরিবর্তন হবে। মূল্যবৃদ্ধি সূচকের সঙ্গে বেতন ক্রমটাও যাতে সাযুজ্য রেখে বাড়ে, সেই জন্য মূল্যবৃদ্ধি কম্পোনেন্টের সঙ্গে সাযুজ্য রেখে ডিএ দেওয়া হয়। ডিএ তো স্ট্যাটিক, রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সরকারটা স্ট্যাটিক হয়ে গেছে, ওদের চিন্তা ভাবনা স্ট্যাটিক হয়ে গেছে। মন্ত্রীদের তো বেতন বাড়ছে, অনুদান বাড়ছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সর্বশেষ কত টাকা স্যালারি নিয়ে, মানে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কত টাকা স্যালারি পেয়েছে জানেন? 7,000-এর কিছু টাকা বেশি। আর আজকের মুখ্যমন্ত্রী কত টাকা স্যালারি? বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায়
মন্ত্রীদের কত টাকা স্যালারি ছিল আর আজকের মন্ত্রিসভার মন্ত্রীদের কত টাকা স্যালারি? দুদিন আগে ক্লাব চালাতো যে কটা, সে কটা এত টাকা করে স্যালারি পেয়েছে, কি লাট সাহেব হয়ে গেছে। মানে মাথার উপর মমতা ব্যানার্জি না থাকলে পাশের বাড়ির লোক চিনত না ওদেরকে। ক্লাবের ভিতরে ক্যারাম বোর্ড পিটাতো, তারা সব মন্ত্রী হয়ে গেছে, তাদের বেতন বেড়ে গেল। ক্লাবের ভিতরে ক্যারাম খেলা লোকগুলোর বেতন বেড়ে গেল, ক্লাবের ভিতরে তাস খেলা লোকগুলোর বেতন বেড়ে গেল কয়েক গুণ। কর্মচারীর বেতন বাড়বে না। তাস পেটানো ক্যারাম খেলার লোকদের বেতন বাড়বে, কিন্তু কর্মচারীর বেতন বাড়বে না। কর্মচারী বেতন চাইতে মানে দিয়ে চাইতে গেলে বলবে কুকুরের মতো ঘেউ ঘেউ করো। বুদ্ধদেব ভট্টাচার্যরা নিজের বেতন বাড়াতো না, কিন্তু কর্মচারীরা যাতে ডিএ পায়, ডিএ অধিকার হিসেবে পায়, কোনো দয়ার দান না, সেই জন্য রোপারুল 2009-এও ছিল এই প্রভিশন, রোপারুল 1998 সালেও ছিল। আপনাকে দেখিয়ে দিতে পারি, রোপারুল 1998-এ ডিএর ডেফিনেশন কি ছিল, রোপারুল 2009-এর ডিএর ডেফিনেশন কি, আর রোপারুল 2019-এর ডিএর ডেফিনেশন কি। প্রভিশনই রাখেনি। 1998 প্রভিশন ছিল, 2009-এ প্রভিশন ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুদের সরকার, জ্যোতি বসুরা ভাবতেন যে কর্মচারীকে দিয়ে অধিকার হিসেবে দিতে হবে। আমি বলছি না একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিত তখনই পেত না, কিছুটা টাইম ল্যাগ থাকতো। এই মলয় বাবুরা সেই নিয়ে কথাও বলতেন দুটো, যে আমাদের এই টাইম গ্যাপ কমাতে হবে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অ্যানাউন্স করবে আমাদেরও অ্যানাউন্স করতে হবে। কারণ এই আইসিপিআই অনুযায়ী তারাও ক্যালকুলেশন করে, আমাদেরও ক্যালকুলেশন হয়ে আমাদের সেই সময় পাওয়া উচিত। 2-4 মাস 3 মাস ল্যাগ থাকতো। কিন্তু মমতা ব্যানার্জি কি করলো, এসে প্রথমে রোপারুল 2009 ছিল বলে এসেই আর পরিবর্তন করতে পারেনি, টানতে হলো 19 পর্যন্ত। তারপরে 19-এ আর প্রভিশনটাই রাখলো না, না রেহে কি বাঁশ, না বাজে কি বাঁশুরি। ও দেখলো যে বাবা ডিএর প্রভিশনই রাখবো না, নাহলে তোমার মলয় মুখোপাধ্যায়ের আবার চলে আসবে। ওর নিজে এই আগে সরকার মুখ্যমন্ত্রী বসতো এই রাইটার্সে, নিজে চলে গেল নবান্নে 14 তলায়। আগে মুখ্যমন্ত্রী যেখানে বসতো সেখানে মলয়বাবুদের সব অফিস ছিল, কোঅর্ডিনেশনের অফিস, কনফেডারেশনের অফিস, সবারই অফিস আছে, কোনো অসুবিধা নেই। কর্মচারীরা ওই টিফিন আওয়ারে নিজেদের দাবি দেওয়া নিয়ে আমাদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, কেন্দ্রের সরকার যখন ডিএ ডিক্লেয়ার করবে আমাদের ডিএ তখনই ডিক্লেয়ার করতে হবে, প্রতিদিন বের করতো কর্মচারীরা, সব কর্মচারী, কোনো অসুবিধা ছিল না। আর ও কর্মচারীদের কথা শুনবে না বলে ওই 14 তলায় একটা বিল্ডিংয়ে বসে, কোনো কর্মচারীর অফিস নেই, কর্মচারী সংগঠনের অফিস না, কোঅর্ডিনেশনের অফিস রয়েছে, না কনফেডারেশনের অফিস রয়েছে। আমরা বলছি আমরা ওই যখনই লিবারেল মনস্ক কোনো সরকার আসবে, কর্মচারীরা সব অফিস পাবে, কর্মচারী সংগঠনরা না, সঠিক সময়ে ডিএ পাবে, সব পাবে। এসে সব কেড়ে নিয়েছে। কিন্তু আমরা ওই কেড়ে নেওয়া অধিকার 6 বার জিতেছি, ফেরত দেব, ওর কাছ থেকে আদায় করবই, কিচ্ছু করার নেই। কর্মচারীদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সাধারণ গরিব বাড়ির ছেলে, মেধাবী ছেলে, তার চাকরি পাওয়ার অধিকার কেড়ে নিতে পারো না। টাকার বিনিময়ে চাকরি দেবে, দিয়ে দেবে না, এসব চলবে না। আমরা চাকরিও নেব মেধার ভিত্তিতে, ডিএও নেব যোগ্যতার ভিত্তিতে। ডিএ দিতে হবে কর্মচারীকে, মেধার ভিত্তিতে গ্রামের মেধাবী ছেলেদের চাকরিও দিতে হবে। যে ডিএ একেবারেই আইনি অধিকার বলা যেতে পারে, সেই ডিএ নাকি স্ট্যাটিক, অন্যদিকে পুজোর অনুদান থেকে শুরু করে একাধিক যে জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সেগুলি কি তাহলে ডাইনামিক? কারণ কি বছরের পর বছর অনুদান তো বাড়ছে। দেখুন ব্যাপারটা কি, আমরা রোপা 2009 এবং তার পরিপ্রেক্ষিতে যে সেই পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট, পে কমিশনের চেয়ারম্যানের যে রিপোর্ট, এই দুটোর
কে উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সে সময় 17 সালের ফেব্রুয়ারি মাসে একটা শুনানিতে মাননীয় টি.কে. তালুকদারের বেঞ্চ তিনি বলেছেন যে ডিএটা সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। এই একটা শুনানিতে বলে দিয়েছে, অর্থাৎ সরকার যখন মনে করবে তখনই দিয়ে দেবে, অর্থাৎ ডিসক্রিমিনেশন পাওয়ার অ্যাপ্লাই করে দিয়ে দেবে। আমরা তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাই। এই হাইকোর্টে যাই, হাইকোর্ট পরবর্তী যে রায় আমরা পেয়েছি সেইটা রায়টা কেন পেলাম? আমরা রায়টা পেয়েছি আইনকে সংযুক্ত করে। আমাদের যে পিটিশনে যে সকল আইনের কথাগুলো বলা হয়েছে, প্রথমে বলি যে রিপোর্টে কি বলেছিল। চেয়ারম্যান বলেছিল যে সকল সংগঠনগুলো এই যে মেমোরেন্ডাম জমা দিয়েছে, আমরা শুনানি পরবর্তী লক্ষ্য করেছি প্রতিটি কর্মচারী সংগঠনই এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছে, এবং আমরাও সেটা ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত করে দেখেছি যে হ্যাঁ, যে অধিকাংশ রাজ্য সরকার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ভিত্তি করেই দিয়ে দেয়। সেটা দিয়েটা কিভাবে দেয় সেটাও উল্লেখ করেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে মূল্যসূচকগুলো কেন্দ্রীয় সরকার প্রথমে নেয় সেটাকে দুটো ভাগে ভাগ করে তারা তাদের কর্মচারীদের 6 মাস অন্তর 1 জানুয়ারি এবং 1 জুলাই তাদের কর্মচারীদের দেয়, এবং তাদেরকেই সবাই মানে অন্যান্য স্টেটগুলো ফলো করে। এমনকি আমাদের বামফ্রন্টের আমল পর্যন্ত তাকেই ফলো করত, যার জন্য যে রেটটা ছিল সেই রেটটা কিন্তু বামফ্রন্ট সরকার একদম সঠিকভাবে দিয়ে গেছে। কিন্তু বাম আমলে 5 মাস 7 মাস 11 মাস বাকি ছিল, সেটা কিন্তু আমরা সহ্য করতে পারতাম। এবার ঘটনাটা কি হয়েছে, আমরা এখন সর্বোচ্চ আদালতে দেখেছি যে 7-8 জন বড় বড় অ্যাডভোকেট, এমনকি তারা কেবলই বলছে যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়ার কোনো প্রভিশন নেই। এটা ঠিক ওই একদম সরকারের ইচ্ছের উপর নির্ভর করবে, সরকারের যখন টাকা হবে তখনই দিয়ে দেবে। অর্থাৎ আমরা দিল্লি এবং চেন্নাইয়ে কি মেনে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে? বারংবার সেই প্রসঙ্গ দেখছি। ডিএ দিল্লি এবং চেন্নাই আমরা তো দেখি, আমরা তো অর্ডারও দেখিয়ে দিয়েছি, আমরা তো অর্ডারও দিয়ে দিয়েছি। সেখানে পরিষ্কার বলেছে যে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম অনুসারে, কেন্দ্রীয় সরকার ওই যে মাননীয় বলে কেন্দ্রের টাকা আছে, কেন্দ্রের দিয়ে, আরে কেন্দ্র টাকা আছে বলে দেয় না, কেন্দ্র দিতে বাধ্য। কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে রেটটা হারটা করে দেয় প্রত্যেক মাসেই, মাত্র যা শামীমবাবু বললেন, সেই হারটাকে প্রত্যেক মাসে দিতে গেলে সেটা একটা সমস্যায় গিয়ে দাঁড়াবে। 1 বছরে ক্যালকুলেশন করে সেটা দুটো ভাগ করে জানুয়ারি এবং জুলাইতে কর্মচারীদের দিয়ে থাকে, তাকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট। এবার দেখুন, লক্ষ্য করুন, যেটা হচ্ছে এই যে ডিএটা পরবর্তীকালে এই যে রিপোর্ট অনুযায়ী মান্যতা পেয়েছে। আমাদের যে পঞ্চম বেতন কমিশনের যে মূল বেতন হাতে পেয়েছি 1/4/2009 থেকে, কিন্তু ডিএটা পেয়েছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 12% ডিএ, তখনও বেতন কমিশন হয়নি, আমরা কিন্তু পেয়েছি। তারপরে 1/4/9 থেকে আমরা মূল বেতনের সঙ্গে ডিএটা পেয়েছি, মানে 16% ডিএ যোগে আমরা বেতন পেয়েছি। কিন্তু এই যে বর্তমান সরকার এই যে ষষ্ঠ বেতন কমিশন করলো, তাতে 0% ডিএ যোগে আমরা বেতন পেয়েছি। অর্থাৎ এই যে বঞ্চনা, এতটা বঞ্চনা আমরা কিন্তু তুলে ধরতে পেরেছি বলেই 6টা রায় পেয়েছি। এখন ঘটনাটা হলো, অনেক কর্মচারী মহল আমাদেরকে জিজ্ঞাসা করছে, কারণ স্বাভাবিকভাবে যে সরকারের একের পর এক বক্তব্য পরিবেশন করছে, 4 জন অলরেডি করেছে, আবার কপিল সিব্বাল করবে বলেছিল, গতকাল হওয়ার কথা ছিল সেটা হলো না, আবার কি
তাহলে ওই 26 তারিখ হবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সত্যি কথা বলতে জানা নেই। কারণ এখানে তো আইন আদালত, যদি কপিল সিব্বল না আসে, একদম মানে অনুপস্থিত থাকে, তাহলে তো জাজদ্বয় কী করবে তারাই জানে, আমরা তো বলতে পারবো না। কিন্তু দিনের পর দিন এইভাবে দীর্ঘসূত্রতা তৈরি করবে সরকার, আর এইটা আমরা মেনে নেব, সেটাও তো আমরা কোনো মতেই সেটাকে চাইবো না। এখন এই কপিল সিব্বল 10-15 মিনিট সময় নেবে বলেছে। কপিল সিব্বল ওই রিজয়েন্ডার, দেখুন ব্যাপারটা কী জানেন তো, একটা কথা ঠিক যে জাজেদের রায় লিখতে গেলে যারা পিটিশনার অর্থাৎ সরকার, তাদের বক্তব্যগুলো খুব দরকার। তারা কিন্তু শুধু আন্ডারলাইন করছে, তারা কান দিয়ে শুনছে না। কারণ যখন রায়টা লিখবে তারা তখন সেগুলোকে উল্লেখ করবে, যখনই বলবে যে সরকারের ইচ্ছের উপর ডিএটা দেওয়া হয়, কিন্তু আইন কি বলছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়া হয়। তাই আমাদের ধারণা যে আগামী 26 তারিখ যে একদম সকাল থেকেই মামলার শুনানি হবে এবং চলবে 4টে পর্যন্ত। সেদিন হয়তো আমাদের মাননীয় যে কপিল সিব্বলের বক্তব্য পরবর্তী আমাদেরকে বলতে বলবে, সেটা ওই যে সারাদিনে সেটা সম্পূর্ণ হয়ে যাবে বলেই আমরা মনে করি, এবং রায় সঙ্গে সঙ্গে হবে বলে আমরা মনে করি না। রায়টাকে রিজার্ভ রাখা হবে, হয়তো 1 মাস 1.5 মাস পরে রায়টা দেবে। আমাদের একদম দৃঢ় বিশ্বাস যে ডিএ মামলার রায় সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে একদম একটা ঐতিহাসিক রায় এসে দাঁড়াবে। দাদা, এই যে বারংবার দিল্লি এবং চেন্নাইয়ের প্রসঙ্গটা এনে বলা হচ্ছে যে তারা তো কেন্দ্রের হারে ডিএ পায় না, কেন্দ্রের হারে ডিএ তো এখানকার রাজ্যের কর্মচারী তারাও বলেনি যে কেন্দ্রের হারে ডিএ তাদের দিতে হবে, সেই বিষয়ে কী বলবেন? না দেখুন, এটা একটু বোঝার ভুল হচ্ছে। দেখুন, বঙ্গভবন এবং ইউথ হোস্টেল এই দুটো জায়গায় কিছু রাজ্য সরকারের কর্মচারী তারা এনগেজড আছেন, তারা কেন্দ্রীয় হারেই দিয়ে পেতেন এবং সেই নিয়ে কিন্তু তাদের বেতনটা হতো রোপা রুল 2009 অনুযায়ী। এখন এই কেন্দ্রীয় হারে দিয়ে এইটা কোনো সরকারি কর্মচারী বলছে না। এখন কেন্দ্রীয় হারের কথাটা বারবার কেন আসছে, তার কারণ কেন্দ্র অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই এই কথাটা আসছে। তার কারণ তাতে মানে এদের মাথায় যদি ধরুন মানে রাজ্যের যারা আছে ক্ষমতায় বর্তমানে, তাদের মাথায় যদি কিছু না থাকে কি করা যাবে? ঘিলুর পরিবর্তে অন্য কিছু আছে। আপনি যদি দেখেন যে এআইসিপিআই মেনে আপনি নিজে ক্যালকুলেশন করে নিন, তাহলে সমস্যা মিটে যায় যে এআইসিপিআই অনুযায়ী এত হবে। আপনি বলছেন আমি করতে পারবো না বা করতে চাইছেন না, হোয়াটসঅ্যাপ আপনি ক্যালকুলেশন করে নিন এআইসিপিআই অনুযায়ী, যে কর্মচারীদের দিয়ে দিন, এত মামলারই প্রয়োজন হবে না। দেখুন, কেন্দ্রের হারে তাদের দেওয়া হতো, কিন্তু রোপা রুল 2009 অনুযায়ী স্যালারি পেত। তাহলে রোপা রুল 2009 অনুযায়ী স্যালারি পাচ্ছে, অথচ কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে। দেখুন, তারপরে বলবেন দেখেন স্যাট তারা কিন্তু বলেছেন যে কেন্দ্রের হারে ডিএ ওরা প্রাপ্য নয়, কিন্তু কোনো টাকা যদি এক্সেস দেওয়া থাকে তাহলে সেই টাকা ফেরত নেওয়া হবে না, কিন্তু এআইসিপিআই অনুযায়ী নর্মস অ্যান্ড প্রিন্সিপাল ঠিক করতে হবে এবং কোন সময়ের মধ্যে দিতে হবে সেটাও বলা আছে। এআইসিপিআই অনুযায়ী পেলে অ্যাকচুয়ালি তারা কেন্দ্রীয় হারেই পাবে। দেখুন, এইটা কেন লিখলো? ওরা এটা দেখিয়ে বলছে যে দেখুন ওদের তো ওই যে দুটো কন্টেনশনে ফেরত পাঠিয়েছিল, সেই কন্টেনশন দুটো তারা নেগেট করে দিয়েছে। আরে মশাই, নেগেট করবে না কেন? কালকে যদি ধরুন, আপনাকে উদাহরণ বিপরীত ক্রমে দিই, কালকে ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করলো ডিএ আর একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে ডিএ এআইসিপিআই এর দ্বিগুণ অনুযায়ী দেবো, করতেই পারে। তাহলে তো ওই চেন্নাইয়ের এমপ্লয়ি আর বঙ্গভবনের এমপ্লয়ি তারা দ্বিগুণ হারে তাদের এআইসিপিআই দিতে হবে, সেটাই মানে এআইসিপিআই দ্বিগুণ হারে ডিএ দিতে হবে। সেটা যাতে না হয় সেই জন্য কেন্দ্রের সাথে ওই যে তুলনা, সেই জায়গাটাকে নেগেট করেছে, বলেছে কিন্তু দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। একই ব্যাপার। চেন্নাইয়ে তো নাকি তামিলনাড়ুর হারে ডিএ দেওয়া হচ্ছে। কি আর বলবো, সে আর এখানে আমি দেখুন, কেন্দ্রের হারে, তামিলনাড়ুর হারে বা কেন্দ্রের হারে বা বিহারের হারে বা কেরলার হারে কোনো হারেই চাইছে না। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা
পশ্চিমবঙ্গের যে আইন রোপা রুল 2009-এ যে কথা বলা আছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সিম্পল ক্যালকুলেশন, সেই সিম্পল ক্যালকুলেশনটা করে এআইসিপিআই এর ক্যালকুলেশন করে দিয়ে দিন। আমরা ক্যালকুলেশন মেথোডোলজিও আজকে না, আমরা এর আগে আমাদের সাবমিশনে আমরা রিটেন সাবমিশন লিখেছি, সেখানে লিখেছি, তার আগে দিয়েছি, জমা দিয়ে একেবারে ক্যালকুলেশনের মেথোডোলজি পর্যন্ত জমা দিয়েছি। ওই অনুযায়ী করবেন। ডিএ পরিবর্তনের হার তো রোপা 2009 ভবিষ্যতে নাও, শেষ কথা নাও বলতে পারে, রাজ্যের পক্ষ থেকে কি বলা হয়েছে? ভবিষ্যতে বলবি না সেটাই স্বাভাবিক। তো রোপা রুল 2009 সেটা চালু হয়েছিল 2006 সাল থেকে, আবার 2019টা রেট্রোস্পেক্টিভলি চালু হয়েছে 2016 সাল থেকে। যদিও 16 সাল 17 সাল 18 সালে মানে সেই সময় বেতনটা 9 অনুযায়ী হচ্ছিল, কিন্তু আবার 19 যখন এসে, যেমন আগের রোপা রোলটা রেট্রোস্পেক্টিভলি চালু হয়েছিল, সেরকম পরের রোপা রোলটাও রেট্রোস্পেক্টিভলি চালু হয়েছিল। কিন্তু আগের রোপা রোলে যদি আপনি আজকের দিনে দাঁড়িয়ে সময়ক্রম বলেন তাহলে 6 থেকে 16, আবার পরের রোপা রোল 2019 সময়কাল কি 16 থেকে শুরু হবে। তো পরবর্তীতে আপনি নতুন রোপা রুল এনেছেন, তো সেটা স্বাভাবিক, সেই অনুযায়ী হবে, এ তো কেউ অস্বীকার করছে না। কিন্তু রোপা রুল 2009-এর যে সময়কাল, সেই সময়কালের ডিএ ক্যালকুলেশন করতে হবে রোপা রুল 2009 অনুযায়ী, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তদের বানিয়ে দেওয়া আইন অনুযায়ী, মমতা ব্যানার্জির আইন অনুযায়ী না। আর 2019টা ওটা ড্রাকোনিয়ান ল, ওটা মমতা ব্যানার্জির আমলের। এইবার এটা কর্মচারীদের বুঝতে হবে যে একটি ড্রাকোনিয়ান ল, একটা খারাপ আইন আর একটা ভালো আইনের পার্থক্য কি। রোপা রুল 2009 আর রোপা রুল 2019 বুঝুন। আপনারাই ভোট করাবেন, আপনারাই ভোট করাবেন। ভোট করানোর সময় শুধু একটা কথা মাথায় রাখবেন, রোপা 2009 আর রোপা 2019 একটা জায়গায় ভেসে উঠবে অসীম দাশগুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ, আর 2019-এ ভেসে উঠবে মমতা ব্যানার্জির মুখ। এই দুটো মুখ মনে রেখে, দুটো আইন মনে রেখে ভোট করাবেন, এটুকুই বলবো। হ্যাঁ, যেটা বলছি যে আমাদের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয় এবং দিল্লি চেন্নাইকে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয়, তার প্রমাণটা আমি দিচ্ছি। যেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে দিতে 10 বছর পরে যে টোটাল ডিএটা হয়, যেমন পঞ্চম বেতন কমিশনের কথা বলছি, আমাদেরও 125, কেন্দ্রীয় সরকারেরও 125। প্রথমে কেন্দ্রীয় সরকারের হয়েছে, তারপরে আমাদের হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে 2.56 গুণিতক কেন্দ্রীয় সরকারের বেতন বৃদ্ধি হয়েছে, আমাদেরও 2.57 গুণিতক আমাদেরও বেতন বৃদ্ধি হয়েছে। তার আগে 1.86 কেন্দ্রীয় সরকারের আগের পে কমিশনের কথা বলছি, বা বেতন বৃদ্ধি হয়েছে, আমাদেরও সেটা হয়েছে। কেন হয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। আর যেটা বলছি এই যে দিল্লি চেন্নাইয়ের কথা, এখানে কিন্তু রোপা মেনে তাদের বেতনটা হয়। এখন আমাদের কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন, আমাদের কিন্তু ষষ্ঠ বেতন কমিশন সঙ্গে সঙ্গে হয়নি, আমাদের সেটা 20 সালে হয়েছে। তাহলে বেতনটা কিন্তু বৃদ্ধি হয়নি সেন্ট্রাল মানে দিল্লি চেন্নাইয়ে, তারা কিন্তু ডিএটা পেয়েছে কীরকম 125% সঙ্গে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এই যে পরবর্তী ডিএটা সপ্তম বেতন কমিশনের 2% দিয়েছিল, সেটা হয়েছে 7%। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে অটোনমাস বডি বা মানে শিক্ষা কেন্দ্রগুলো, মানে শিক্ষক, টিচার, কলেজ, তাদের তো সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি হয় না, তাদের ক্যালকুলেশন করতে একটু সময় লাগে, তারা কিন্তু ডিএটা পেয়ে যায়। 125-এর পরে ওই যে 2% হয়েছিল সপ্তম বেতন কমিশনের, সেটা অ্যাজ পার সিপিআই অনুসারে হয়েছিল 7%। তাই 125 প্লাস 7 132 তারা পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অটোনমাস বডি। আমাদের দিল্লি চেন্নাইতেও কিন্তু সেই 132 পেয়েছে। তারপরে পেয়েছে 4%, 132-এর সঙ্গে 4% হয়েছে,
মানে তখন 2%টা হয়ে গেছে 4%, তারা পেয়েছে 136%। এইভাবে বাড়তে 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 142% ডিএ হয়েছে, যেটা অটোনোমাস বডি বা ওই যে শিক্ষা কেন্দ্রগুলো যাদের বেতন সংশোধন হয়নি সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাও কিন্তু 25% পরবর্তী এই যে সপ্তম বেতন কমিশনের যে ডিএগুলো, সেগুলোটা অ্যাজ পার সিপিআই অনুসারে বৃদ্ধি পেয়েছে। তখন তো বেসিকটা কম, সেইভাবে সে বৃদ্ধি পেয়েছে। আমাদেরও ঠিক দিল্লি চেন্নাইতেও সেটা হয়েছে। আর যেটা বলছেন তামিলনাড়ুর কথাটা বলছে, তো তামিলনাড়ু 1994 সালে বাম আমলে তখন কিন্তু শুধু দিল্লির কর্মচারীরা পেত। সেই 54 সালে বাম সরকার চেন্নাইকে যুক্ত করলো। তো চেন্নাইতে তামিলনাড়ু তো তখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই দিয়ে দিত। তা সেক্ষেত্রে সেই মতে তারাও পেয়েছে। যায় একই ব্যাপার, এই হচ্ছে অবস্থা। দেখুন একই এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করলে সেন্ট্রাল গভর্নমেন্টেরই রেট আসবে, সোজা কথায়। হ্যাঁ, কোনো সরকারকে সঙ্গে আর একটা সরকারকে মিলিয়ে দেওয়া যায় না। রাজ্যের সরকার কেন্দ্রের সরকার দুটো সরকার আলাদা। রাজ্যের সরকারের কর্মচারীরা কেউ বলছে না আমরা কেন্দ্রের সরকারের কর্মচারী, কিন্তু যেহেতু আপনাদের কোনো নিজস্ব কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই, তাই গোটা দেশের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে মূল্য সূচক, সেই মূল্য সূচককে ব্যবহার করে দিয়ে দেন, তাই এআইসিপিআই অনুযায়ী হয়। এই সিম্পল কথা, এত সিম্পল কথায় এত বুঝতে অসুবিধা হওয়ার কারণ আছে বলে মনে করি না। বুঝতে একটাই কারণে অসুবিধা হচ্ছে, তার কারণ এইটা বুঝলেই টাকা দিতে হবে। টাকা দিতে গেলেই ওনার অসুবিধা আছে, কর্মচারীকে টাকা দেবে না, ওই টাকা নিয়ে মেলা খেলা করবে, পুজো কমিটিকে দেবে, এই টাকা নিয়ে যত রকম যথেচ্ছাচার করবে। সেই জন্য টাকাগুলোকে যথেচ্ছাচার করবে, টাকাগুলোকে ফালতু খরচা করবে, কিন্তু কর্মচারীদের দিয়ে দেবে না, নতুন করে নিয়োগ দেবে না। আমরা বলছি নতুন নিয়োগও দিতে হবে, কর্মচারীকে দিয়েও দিতে হবে, এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিতে হবে, এবং কর্মচারীদের প্রমোশনও টাইমলি দিতে হবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে আইনি ভাষায় বলতে গেলে যে ডিলেটরি ট্যাকটিক্স তারা বারংবার ব্যবহার করছে, 3 বছর ধরে প্রায় এই মামলা চলে আসছে, যত ডিলে করবে তত বেশি এরিয়ার দিতে হবে। ফলে এই করতে করতে ভোটের আগে দিতে হলে কিন্তু ওই যে বলেছিলেন না যে মেরুদণ্ড কোমর ভেঙে যাবে, সত্যি ভেঙে যাবে। অপেক্ষা করুন, সেই কোমর ভাঙার অপেক্ষা। আমরা তো 100% বলবো না, কারণ রায়টা লিখবে মাননীয় বিচারপতি দ্বয়। আমরা 99% আশাবাদী। সরকার বিভ্রান্ত করছে কেন? ভোটের আগে পাবেন দিয়ে এই রায়টা হলে আমরা আদায় করি। হ্যাঁ, রায় হলে যখন দেখুন, রায় হলে আমরা জানি কি করে আদায় করে নিতে হয়। 25% তো আদায় করতে ওই তার জন্য তো পরপর শুনানি হচ্ছে। সরকার ব্যাপারটা কি বিভ্রান্ত তৈরি করার একটা সুযোগ পেয়েছে, কারণ এই যে ডিএর ব্যাপারটা, কনসেপ্টটা সাধারণ মানুষ জানে না। সত্যি কথা বলতে কি অনেক কর্মচারী সমাজও জানে না, তারা যে তুলে ধরতে পারছে না। তো এই আমরা যে বলছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অমুক তমুক, তাদের হয়তো ভালোও লাগবে না যে কী বলছে মলয়দা, কিন্তু এগুলোর জন্যই তো আমরা এইভাবে তো আমরা সেগুলো প্রডিউস করেছি বলে একের পর এক অর্ডার। এই যে তামিলনাড়ু বলছে আমার কাছে অর্ডার আছে, আমাদের কাছে, এবং এই যে আমাদের ফিক্সেশন হয়নি মানে পঞ্চম বেতন কমিশনের দিল্লি চেন্নাইতেও হয়নি, তাহলে তাদের কিন্তু পরবর্তীকালে তারা ডিএ পেয়ে গেছে, আমরা কিন্তু পাইনি। এই কারণে সেটা বুঝিয়ে দিতে এবং উইথ অর্ডার সেগুলো আমরা একের পর এক প্রতিটি আদালতে সাবমিশন করেছি বলেই আজকে এই যে 6টা রায় আমরা পেয়েছি, এবং আগামী 26 তারিখ আরও একটা রায় পাবো, যেটা হচ্ছে সর্বোচ্চ আদালত।